প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের কোনো বিষয় নিয়ে কথা বলবো না। আজকে আমরা কথা বলবো ইংরেজি প্রথম পত্রের একটা চমৎকার বিষয় নিয়ে। আজকের টপিক হলো পোয়েট্রি সেগমেন্ট। এই পোয়েট্রি সেগমেন্টে অনেকের কাছেই খুবই ভয়ের ব্যাপার, আবার অনেকের কাছে খুবই প্রিয় একটা ব্যাপার। এই সেগমেন্টে টোটাল ৭টা প্রশ্ন থাকে। ৭টা প্রশ্নের টোটাল প্রশ্ন থেকে ৫টা প্রশ্নের উত্তর করতে হয়। এই ৫টা প্রশ্ন ১০ মার্ক। অল্প পরিশ্রমে ১০-এ ১০ পাওয়ার সহজ কিছু টেকনিক রয়েছে এবং সহজ কিছু টেকনিকের সাথে আরো কিছু জিনিস জানা খুবই দরকার। যেমন কবিতার থিম জানা দরকার, কোন কবিতার কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোন ওয়ার্ডটা ইম্পর্টেন্ট এবং কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে সেটা জানা খুব দরকার। এই সকল কিছুর সকল প্রশ্নের সমন্বয়ে আজকের ক্লাসটা সাজানো হয়েছে। চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই সরাসরি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ওমি ও লাইফ। আজকের কবিতার টপিক, কবিতার নাম হলো ওমি ও লাইফ। এই কবিতাটা লিখেছে হচ্ছে ওয়াল্টার হুইটম্যান জুনিয়র। এই কবিতাটার কবি হলো ওয়াল্টার হুইটম্যান জুনিয়র। শুরুর দিকে যে কথাটা বলতে চাই সেটা হলো যে এই কবিতার কবি সম্পর্কে একটু ধারণা পেতে চাই এবং কবির চেহারাটাও দেখাতে চাই তোমাদের। আমি ছবিতে দেখাতে পাচ্ছি, দেখাচ্ছি স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা হলো ওয়াল্টার হুইটম্যান জুনিয়র। উনি জন্মগ্রহণ করেছে, ওনার পুরো নাম হলো ওয়াল্টার ওয়াল্ড হুইটম্যান জুনিয়র এবং উনি জন্মগ্রহণ করেছে ৩১ মে ১৮১৯ সালে ওয়েস্ট হিলস, লং আইল্যান্ড, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পরিবার সম্পর্কে যদি আমরা ধারণা চাই সেক্ষেত্রে আমরা বলবো যে বাবা মা ৯ জন সন্তানের মধ্যে ওয়াল্টার হুইটম্যান হলো দ্বিতীয়। ওয়াল্টার হুইটম্যানের বাবা ছিল একজন কাঠমিস্ত্রি এবং ছোট কিছু জমির মালিক ছিল সে। তার মার নাম ছিল লুইসা ভ্যান ভেলসর। তিনি ডাচ বংশোদ্ভূত এবং পরিবারটি ছিল সাধারণ শ্রমজীবী পরিবার। ওয়াল্টার হুইটম্যান শিক্ষাগত জীবনে খুব বেশি আনুষ্ঠানিক শিক্ষা পায়নি। ১২ বছর বয়সে তিনি প্রিন্টারের কাজ শেখেন এবং ছোটবেলা থেকেই সে অনেক বই পড়তেন। সেই বইয়ের ভিতরে ছিল হোমার, শেক্সপিয়ার, বাইবেল এবং ডান্টের অনেক বই সে পড়েছে। এই হচ্ছে যে ওয়াল্টার হুইটম্যান সম্পর্কে বিস্তারিত। কবিতার নাম হলো ওমি ও লাইফ, লিখেছে ওয়াল্টার হুইটম্যান। এই কবিতার দুইটা পার্ট রয়েছে। লাল যে অংশটা দেখতে পাচ্ছি এই অংশটার নাম হচ্ছে যে কোশ্চেন পার্ট। এই কবিতা দুইটা পার্টের কথা বলছি, একটা হচ্ছে কোশ্চেন পার্ট, একটা হচ্ছে আনসার পার্ট। এই যে কোশ্চেন পার্টে কবি নিজের সাথে প্রশ্ন করেছেন এবং সেকেন্ড পার্ট কবিতার সেকেন্ড পার্টে আনসার পার্ট যেটাকে বলছি, সেই আনসার পার্টে কবি নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন। তার মানে এই কবিতার দুইটা অংশ আছে, একটা হচ্ছে কোশ্চেন পার্ট আর একটা কি আনসার পার্ট। এবার এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন ওয়ার্ড জানবো এবং একই সাথে আমরা জানবো কি প্রত্যেকটা কবিতার বাংলা ট্রান্সলেশন জানবো, একই সাথে প্রত্যেকটা কবিতার এক্সপ্লেনেশন, প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশন আমরা শিখবো। আচ্ছা, প্রথম লাইন হলো ও মি ও লাইফ অফ দ্য কোশ্চেন্স অফ দিস রিকারিং। এখানে ও শব্দের অর্থ হলো আবেগ বা দুঃখ প্রকাশ করার জন্য করা হয়েছে ও মি। মির পরে একটা ইন্টারজেকশন চিহ্ন রয়েছে, এক্সক্লেমেশন চিহ্ন রয়েছে। এক্সক্লেমেশনটা দিয়ে বোঝাচ্ছে কি কোনো বিস্ময় বা আবেগ প্রকাশ করছে। তার মানে ও মি, ও আমি, ও লাইফ, ও জীবন, অফ দ্য কোশ্চেন্স, এই প্রশ্নগুলো, অফ দ্য কোশ্চেন্স অফ দিস রিকারিং। এখানে রিকারিং শব্দের অর্থ বারবার ফিরে আসা। মানে কি কোন দুইটা প্রশ্ন বারবার ফিরে আসছে? ও আমি, ও জীবন। এই প্রশ্নটা বারবার কবির কাছে, কবি নিজেই নিজেকে এই প্রশ্নটা বারবার করছে। আচ্ছা, এই কবিতায় যদি আমি এই কবিতার ব্যাখ্যার যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে কবি জীবনের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন এবং বলছেন ও আমি, ও জীবন। জীবনে বারবার এমন প্রশ্ন আসে, কি প্রশ্ন সেটা? এই জীবনের অর্থ কি? এবং এই প্রশ্ন কখনোই ছেড়ে যায় না, সবসময় বারবার ফিরে আসে এই প্রশ্নটা। সেই জন্য বলছে ও মি ও লাইফ অফ দ্য কোশ্চেন্স অফ দিস রিকারিং। এখানে এই রিকারিং কথাটা ইম্পর্টেন্ট। রিকারিং কথার অর্থ হলো বারবার ফিরে আসা। সেকেন্ড লাইনে আমরা যেটা পাবো, অফ দ্য এন্ডলেস ট্রেন অফ দ্য ফেথলেস অফ সিটিজ ফিল্ড উইথ ফুলিশ। এই লাইনে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অফ মানে এর, অফ দ্য এন্ডলেস মানে কি সীমাহীনদের, ট্রেনস বলতে এখানে ওই ট্রেনকে বোঝানো হচ্ছে না, এখানে ট্রেন বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে ধারা, মিছিল বা সারি। তার মানে কি
সীমাহীন বা অন্তহীন সারি, কিসের সারি? অফ দ্য ফেথলেস। অফ দ্য ফেথলেস, ফেথলেস মানে কি? অবিশ্বাসীদের সীমাহীন সারি। আর আর কি বলছে? অফ সিরিজ ফিল্ড, এখানে FILL অ্যাপোস্ট্রফি ডি। এই অ্যাপোস্ট্রফি ডি দেখে বুঝতে মানে মনে হতে পারে যে আসলে এই ওয়ার্ডটা কি। এই কবিতাটা যখন লেখা হয়েছে প্রায় 100 বছর আগে কবিতাটা লেখা হয়েছে, তখন লেখার স্টাইলটা এরকম ছিল। এই যে FIL তারপরে অ্যাপোস্ট্রফি ডি থাকলে আমরা বুঝবো কি এটা ইডি যুক্ত করা আছে। ফিল্ড, ফিল্ড মানে পরিপূর্ণ। শহরগুলো পরিপূর্ণ উইথ ফুলিশ, কি দিয়ে পরিপূর্ণ? শহরগুলো পরিপূর্ণ বোকাদের দ্বারা। তার মানে বলছে যে বিশ্বাসহীনদের অন্তহীন মিছিল এবং শহরগুলো বোকাদের দ্বারা পরিপূর্ণ, এই কথাটা বলছে। এই কথার ব্যাখ্যা যদি আমি বলতে চাই তাহলে বলবো কি, কবি চারপাশে যে সকল মানুষ আছে বা যে সকল মানুষের সারি রয়েছে তারা সবাই কি অবিশ্বাসী, এবং শহরগুলো মূর্খ লোকে পরিপূর্ণ, সব জায়গায় বিশ্বাসের অভাব, বোকামি দেখে তিনি একটু হতাশা প্রকাশ করেছেন। আসলে এই কবিতার ব্যাকগ্রাউন্ড যদি বলতে চাই তাহলে এই কবিতাটা লিখেছে, এই কবিতাটা লেখা হয়েছে 100 বছর আগে, এবং এই কবিতাটা প্রায় আমেরিকান লিটারেচার। এই কবিতাটা তো আমেরিকান লিটারেচারের মূল মূল বিষয়টাই হলো যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা, নিরাশাবাদ এবং ধর্মহীনতা। মানুষের মধ্যে কোনো ধর্মের প্রতি বিশ্বাস ছিল না, শুধু পার্থিব জগৎ, পার্থিব অ্যাচিভমেন্ট নিয়ে তাদের ভাবনা ছিল, এবং সেই ভাবনার প্রতিফলনই এই কবিতা। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে তৃতীয় লাইন, অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং মাই সেলফ। অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং মাই সেলফ, ফর হু মোর সেলফি ফুলিশ দেন আই অ্যান্ড হু মোর ফেথলেস। আচ্ছা, অফ মাই সেলফ নিজেকে, ফর এভার মানে সব সময়, অফ মাই সেলফ ফর এভার আমি সবসময় নিজেকে, রিপ্রোচিং মানে কি দোষারোপ করি, রিপ্রোচিং মানে দোষারোপ করি, অফ মাই সেলফ আমি নিজেই, ফর এভার সবসময়, রিপ্রোচিং দোষারোপ করি, মাই সেলফ আমার নিজেকেই সবসময় দোষারোপ করি, ফর কারণ, হু মোর সেলফিশ দেন আই আমি আবার বলছি আমার নিজেকেই বলছি আমার থেকে বেশি বোকা আর কে আছে, অ্যান্ড হু মোর ফেথলেস আমার থেকে বেশি অবিশ্বাসী কে আছে। আমি এতক্ষণ ধরে বলছিলাম যে আমার চারিপাশে কি বোকা এবং অবিশ্বাসীদের দ্বারা ভরা। তো এবার কবি নিজে নিজেকে প্রশ্ন করছে যে আমার থেকে বেশি বোকা আর কে আছে, আমার থেকে বেশি অবিশ্বাসী আর কে আছে। আচ্ছা, এই লাইনটার ব্যাখ্যা যদি আমরা বলতে চাই তাহলে বলবো কি, কবি শুধু বাইরের দুনিয়াকে দোষারোপ করছেন না, কবি নিজেকেও সবচেয়ে বড় মূর্খ এবং অবিশ্বাসী মনে করছেন, এবং এই জন্য তিনি নিজের এই ভুলের জন্য নিজেকে কি করছেন, তিরস্কারও করছে। এটা হচ্ছে মূল বিষয় এখানে কবিতার। আচ্ছা, এবার চতুর্থ লাইন, চতুর্থ লাইনে, অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট অফ দ্য অবজেক্ট মিন অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, এই কথাটা এরকম বোঝাচ্ছে। তার মানে অফ আইস চোখগুলো, কাদের চোখগুলো? ওই যে অবিশ্বাসী এবং আহ, মূর্খদের চোখগুলো ভেইনলি ব্যর্থভাবে কি করছে, ক্রেভ, ক্রেভ মানে কি তীব্রভাবে চাচ্ছে বা খোঁজ করছে লাইট। এখানে লাইট বলতে যেটা বোঝানো হচ্ছে জ্ঞান, সত্য, এটাকে বোঝানো হয়েছে। তার মানে কি ওই যে ব্যর্থ, হতাশাবাদ, এই অবিশ্বাসী এবং বোকারা, বোকাদের চোখ, বোকা মানুষগুলোর চোখ সবসময় কি খোঁজে, আলো খোঁজে বা জ্ঞান খোঁজে, অব দ্য অবজেক্ট মিন তুচ্ছ বস্তু খোঁজে, এবং এই তুচ্ছ বস্তু খুঁজতে গিয়ে কি হচ্ছে, দ্য স্ট্রাগল যে সংগ্রামটা করছে সেই সংগ্রামটা এভার রিনিউড মানে কি সবসময় নতুনভাবে শুরু হচ্ছে। কথার অর্থ হচ্ছে যে ওই ব্যর্থ মানুষগুলো এবং ওই অবিশ্বাসী মানুষগুলো এই যে লাইট মানে জ্ঞান এবং এই তুচ্ছ বস্তু খুঁজতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছে, এবং ব্যর্থ হয়ে গিয়ে কিন্তু তার থেমে থাকে নাই, তাদের এই স্ট্রাগলটা আবার রিনিউ করেছে, মানে তাদের এই স্ট্রাগলটা আবার পুনরায় চালু করেছে, কথাটা এরকম বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে মানুষের চোখে কি চায়, আলো চায় বা যা কিন্তু কখনো পায় না, মানে এই ব্যর্থ মানুষগুলো সবসময় কি চায়, জ্ঞান চায় বা সত্য কোনো কিছু চায়, কিন্তু তারা কখনো সেটা পায় না, এবং চারপাশের জিনিসগুলো খুবই নিচু এবং তুচ্ছ। ঠিক আছে, জীবন সংগ্রাম কখনো শেষ হয় না, বারবার নতুন করে শুরু করে। এবার, of the poor results of all of the plodding and sordid crowd I see, এই কথা দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে I see around me of the poor results of all, ওই যে বললাম না যে আলো খুঁজতে গিয়ে অথবা অবজেক্ট মিন খুঁজতে গিয়ে তাদের
তারা তো ব্যর্থ হয় এবং ব্যর্থ হওয়ার কারণে তাদের কি তাদের ফলাফলটা পুয়ার হয়, মানে কি নিচু বা নগণ্য ফলাফল তারা পায়। ঠিক আছে। আর কি বলছে অফ দ্য প্লডিং, প্লডিং মানে কি, প্লডিং মানে ক্লান্ত, ক্লান্তিকর কোনো কিছু, অ্যান্ড সর্ডিড ক্রাউড, সর্ডিড ক্রাউড মানে নিচু বা আহ, নিচু মনের মানুষগুলো। ঠিক আছে, নিচু সর্ডিড ক্রাউড বলতে নিচু মনের লোকগুলো আইসি আমি দেখি অ্যারাউন্ড মি আমার চারপাশে। তার মানে বলছে সবকিছু, এই যে আমরা এভার যে লাইট বা সত্যকে খোঁজার চেষ্টা করছি, অবজেক্ট মিন খোঁজার চেষ্টা করছি, এই অবজেক্ট মিন খোঁজার চেষ্টা করে আমাদের পুরো বছরটা যে চলে গেল, এই বছরটা চলে যাওয়ার কারণে আমাদের ফলাফল কি খুবই নগণ্য, এবং এটার কারণে আমি কি খুবই ক্লান্ত, এবং একই সাথে আমি আমার চারিপাশে কিছু নিচু মনের মানুষ দেখছি আমার চারিপাশে। তার মানে সব চেষ্টাই এই লাইনটা আরো এক্সপ্লেনেশন করলে এটা বোঝা যায় যে সব চেষ্টার ফল খুবই খারাপ এবং অর্থহীন। চারিপাশে যে ভিড় দেখি তারা ধীরে ধীরে চলে এবং তারা নিচু চিন্তায় ভরা, তাদের তাদের চিন্তাগুলো খুবই নিচু। দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট অ্যান্ড দ্য রেস্ট মি ইন্টারউইন্ড। ওকে, এই কথা দিয়ে বোঝালো যে অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার অফ দ্য রেস্ট। তার মানে হলো যে ওই যে বোকাগুলো এবং অবিশ্বাসী মানুষগুলো তাদের চোখে যে সত্য এবং অবজেক্ট মিন নিশ্চল বস্তু খোঁজার চেষ্টা করছে এবং তাদের ফলাফল যে নগণ্য, এবং তারা কি সারা বছর ধরেই তো কি করেছে, সংগ্রাম করেছে, কিন্তু তাদের ফলাফলটা কি এখন এমটি অফ দ্য রেস্ট, বাকিদের মতো তাদের ফলাফল এমটি। উইথ দ্য রেস্ট মি ইন্টারউইন্ড মানে হলো আমার চারিপাশে যে সকল মানুষ রয়েছে তাদের তো ফলাফল বা তাদের যে এই সংগ্রামের ফলাফল তো জিরো বা নিম্ন, পুয়ার রেজাল্ট। ওই পুয়ার রেজাল্ট যাদের যে পুয়ার রেজাল্ট তাদের সাথে আমিও জড়িত বা আমিও মিশে আছি, আমি সেটা বলতে চাচ্ছি। এটার আরো ব্যাখ্যা যদি দিই তাহলে কি বলবো যে অন্য সবার জীবনে বছরগুলো খালি এবং অর্থহীন, কবি নিজেও সেই একই অর্থহীন জীবনের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে। The questions o me o sad recurring, what good amid this? আচ্ছা, তার মানে বলছে যে ও মি ও লাইফ, এইখানে বলছে যে দ্য কোশ্চিন, যে প্রশ্নগুলো, ও মি ও আমি, ও স্যাড ও দুঃখজনক, এত ও আমি এত দুঃখজনক, ও স্যাড রিকারিং হোয়াট গুড অ্যামিড দিস, ও মি ও লাইফ। তার মানে যেটা বলছে সেটা হলো যে এই প্রশ্নগুলো যে বারবার ফিরে আসছে, কোন প্রশ্নগুলো, ও আমি, ও স্যাড এতই ও আমি, সো স্যাড রিকারিং মানে কি এই প্রশ্নগুলো, ও আমি এতই দুঃখজনক যে বারবার ফিরে আসছে। কিন্তু এত খারাপ কিছুর মধ্যেও কবি এবার নিজেকে কি খোঁজার চেষ্টা করছে, বলছে হোয়াট গুড অ্যামিড দিস, এত খারাপ কিছুর মধ্যেও ভালো কি কি জিনিস আছে সেটা আমাকে দেখাও। ঠিক আছে, ও আমি ও লাইফ, তার মানে কি এই পার্ট, টোটাল এই পার্টে কবি নিজেকেই নিজের কাছে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে, এই যে এত কিছু প্রশ্ন করলো, এটা আসলে মূল বিষয়টা হলো যে জীবনের অস্তিত্ব কি, জীবনের অর্থ কি, এটাই বারবার কবি তার নিজেকে প্রশ্ন করেছে। জীবনের প্রশ্ন কি, জীবনের অর্থ কি বা জীবনের অস্তিত্ব, এই অস্তিত্ব থেকে লাভ কি, এই প্রশ্নটাই কবি বারবার নিজেকে করেছে। এবার এই অংশটা আমরা দেখব, এই অংশটা হলো আনসারিং কোশ্চেন। এই আনসারিং কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এতক্ষণ ধরে যে কবি প্রশ্ন করলো সে প্রশ্নটির উত্তর এবার কবি দিচ্ছে, দ্যাট ইউ আর হেয়ার, তার মানে কি তুমি যে এখন এখানে রয়েছো, দ্যাট লাইফ এক্সিস্ট, তোমার যে একটা জীবন রয়েছে, অ্যান্ড আইডেন্টিটি, তোমার যেটা পরিচয় রয়েছে, এটাই অনেক। তার মানে কবি নিজেই নিজের উত্তর দিচ্ছে যে সব হতাশার মাঝেও সবচেয়ে বড় সত্য হলো তুমি যে পৃথিবীতে আছো, তোমার যে জীবন আছে, তোমার যে নিজস্ব একটা পরিচয় আছে, এটাই তো অনেক, এটা যথেষ্ট। আর তারপরে বলছে দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এই ওমি ও লাইফ কবিতাতে। এই কবিতাতে বলছে দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, মানে একটা শক্তিশালী নাটক চলছে, একটা শক্তিশালী নাটক চলছে। আমরা যে শেক্সপিয়ারের একটা নাটকে পড়েছিলাম না, জীবন হচ্ছে একটা নাট্যমঞ্চ এবং আমরা সবাই কি এই নাট্যমঞ্চের অভিনেতা। তো এখানেও সেই কথাটাই বলছে যে দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, মানে কি একটা শক্তিশালী নাটক চলছে, অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স, এবং তুমি কি করতে পারো সেই কবিতায় বা সেই নাটকে একটা কবিতা লিখতে পারো, বা সেই নাটকে তুমি একটা ছন্দ বা একটা অবদান তুমি রাখতে পারো। এখানে ভার্স বলতে যেটা বোঝানো হচ্ছে জীবনের একটা অংশকে কবি মিন করছে।
তো এই হলো কবিতা। এই হলো কবিতা। এই কবিতায় আ আমরা মূল যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হলো যে ২ টা অংশ বা ২ টা পার্ট রয়েছে। সেই ২ টা পার্টের মধ্যে একটা পার্টে কবি নিজে নিজেকে প্রশ্ন করছে এবং সেকেন্ড পার্টে কবি সেই প্রশ্নের উত্তরই নিজেকে দিচ্ছে। প্রশ্নগুলোর ভিতরে যে মূল থিম সেটা হলো কি যে আসলে জীবনের অস্তিত্ব কি? এটাই আসলে এই কবিতার মূল থিম এবং লাস্টের দিকে যে প্রশ্ন করেছে উত্তর দিয়েছে সেই উত্তরগুলো খুবই অপটিমিস্টিক। অপটিমিস্টিক কিভাবে বলছি? যে এই সে লাস্টের দিকে কবি বলছে, "তুমি যে বেঁচে আছো, তোমার যে অস্তিত্ব রয়েছে, তোমার যে একটা পরিচয় রয়েছে, এটা তো অনেক। এবং এই পৃথিবীতে আসলে একটা বড় ধরনের নাটক চলছে, তুমি সেই নাটকে একটা বড় একটা অবদান রাখতে পারো।" এই যে দুর্দান্ত একটা কবিতা, এই কবিতাটা আসলে উম মানুষকে হতাশাবাদ থেকে আশার দিকে নিয়ে যাচ্ছে। তার মানে এই কবিতাটা টার্ন করেছে হলো ১ম এ ছিল কবি পেসিমিস্টিক, হতাশাবাদী এবং তারপরে কবি চলে এসেছে অপটিমিস্টিক এ, মানে আশাবাদীতে চলে এসেছে। এই যে দারুণ কবিতা, এই কবিতাটা যদি তুমি ক্লিয়ারলি বুঝতে পারো, তাহলে আমার কাছে মনে হয় যে এই কবিতা থেকে যে প্রশ্নই আসুক, সেই প্রশ্নের উত্তর তুমি করতে পারবা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।